বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চান, এবং আমি বহু জায়গায় বলেছি বাংলাদেশের যারা এমপি হন অর্থনৈতিক বিষয়ে, আমি 53 বছর একই দেখেছি, এমপি হওয়া মানে ওই কাজগুলো করা। তার মানে এমপির সাথে একটা আর্নিংয়ের সম্পর্ক আছে। তা না হলে আমি রাজনীতিবিদ, আই ক্লেম যে আমি রাজনীতিবিদ, যদি বলেন হু কেয়ার্স ইউ, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আমি একটা কথা বলে যাচ্ছি, এটা যে অ্যাকসেপ্ট করবে, দ্যাট ইজ মাই পলিটিক্স। আপনারা যারা রাজনীতিবিদ সবাই যখন বলেন আমরা দেশ জাতির মঙ্গল চাই, তো দেশ জাতির মঙ্গল আপনি ক্ষমতায় গিয়ে করতে পারবেন, এর আগে রাজ্জাকিকে বলে দিতে পারেন না যে রাজ্জাকি সাহেব আপনি তো ক্ষমতায় আছেন, আপনি এই কাজগুলো করেন, আপনি ক্ষমতায় যাবেন, আপনি গিয়ে দেশকে ভালোবাসবেন, দেশের লোকের উপকার করবেন। কারণটা কি? আপনার কাজটা যদি তৃতীয় ব্যক্তি করে, সেখানে আপনার বাধাটা কোথায়? ইউ জাস্ট টেল মি। আমি জাতির কাছে প্রশ্ন করলাম, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আপনি একটা প্রস্তাব দেন না যে রাজ্জাকি সাহেব আপনি তো ক্ষমতা আছেন, আপনি এই কাজগুলো করেন। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে কী বাধা সেটা আবার আমি আপনাকে বলবো। করেন না, আপনি পাওয়ারে যাবেন, আপনি জাস্ট দেশটাকে লুটে পুটে খাবেন, তাহলে কোনো কারণ নাই আপনার যাওয়ার। এর মানে এই না আপনি নির্বাচন করবেন না। অর্থাৎ পাওয়ার বেসড রাজনীতি, আমাকে পাওয়ারে যেতে হবে, মানে কাজটা আমি একমাত্র করবো, আমি ছাড়া কেউ করতে পারবে না। তার মানে আপনার প্ল্যান নাই। আপনি যদি বলেন যে আপনি রাজনীতি করবেন, ফাইন, দেশটা নির্বাচন করে ক্ষমতায় যাক, নির্বাচন করে ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আর যে লোকটা নির্বাচন দিবে, রাজ্জাকি সাহেব, সেই রাজ্জাকি সাহেবের সামনে যত বাধা আসতেছে, তখন কেউ বাধা দেন নাই যে ভাই তোমরা যে মাঠে নামে লোকের ডিস্টার্ব করো, এই দাবি সেই দাবি, 200-300 রকমের দাবি ফেস করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চিত করে বলছি, এরা সবাই কোনো দলের সম্পৃক্ত লোক। দলের সাথে সম্পৃক্ত না এমন কোনো লোক, সে সরকারি চাকরি করে, সে মাঠে নামে না আন্দোলনের নামে, দলের সাথে তার সম্পৃক্ত থাকতেই হবে। তো আপনাদের কথা এক। দুই হচ্ছে, হারুন একটা কথা বললো যে গণভোটে সবচেয়ে কম ভোট পড়ছে। আমি ধরিলাম গণভোট দিলে মাত্র 1 লক্ষ ভোট পড়বে। তাতে ওই মঞ্চে যারা ছিল জুলাই সনদের জন্য, তাদের চেয়ে তো বেশি হয় নাকি তাদের চেয়েও কম হয়? মঞ্চে তো 25 দুগুণে 50 জন বসছিলেন, তার বিরুদ্ধে 2টা দল ছাড়া বাকি 23টা দলের 46 জন লোক, তাকে 23টা দলের সমস্ত নেতাকর্মী 23টা বাস ভরবে না। তারা স্বাক্ষর করছে কেন? তারা স্বাক্ষর করছে বড় দল, ওনাদের রাজনৈতিক অনুকম্পা নিবে, সিট ছেড়ে দিবে, সেইগুলো থেকে তারা দাঁড়াবে। কোন সংবিধান? সংবিধানে গণভোট নাই। আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি, সেই নির্বাচনটা করার কাগজটা কোথায় আমার কাছে? কোন সংবিধান দিয়ে যাচ্ছেন আপনি? আমি খুব সিরিয়াস প্রশ্ন করছি, এবং এই চ্যালেঞ্জ আমি হারুন ভাইকে করছি না, এখানে বসে আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ থ্রো করছি। আপনি বুঝান জাতিকে, আপনি কোন সংবিধানের অধীনে নির্বাচন করছেন। যদি বলেন যেটা এক্সিস্টিং শেখ হাসিনার সংবিধান, সেটার মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে, সংসদ ভাঙার 3 মাস। তাহলে তো এক্সিস্টিংই বলছেন। এক্সিস্টিংই বলছেন, তো এক্সিস্টিং তো ভায়োলেট হয়ে গেছে। আপনি কে ফেব্রুয়ারি 26 নির্বাচন দেওয়ার? কে আপনাকে অথরিটি দিচ্ছে? কোন আইনে, কোন সংবিধানে? আবারও চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশনকে, কৈফিয়ত দেন আপনি যে আপনি কিভাবে পারলেন। আপনি বুঝান, আমাকে জাতিকে বুঝাইতে হবে। আপনি খালি ঘরে বসে বললে তো হবে না। আপনি নির্বাচন কমিশন যে এক্সিস্টিং সংবিধানের কথা বলে, নাম্বার 1, এই সরকার সেই সংবিধানের না। হারুন ভাই বললেন, আমিও একমত, অন্তর্বর্তীকালীন সরকার। উনি হলেন অন্তর্বর্তীকালীন সরকার। আমার ওই এক্সিস্টিং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। তো যেই সংবিধানে, যেই পুস্তকে আমার কথা বলা নাই, সেই পুস্তক আমি কিভাবে চালাবো? আমি যেটার ভিতরে আমার নাম নাই, আমাকে রাইট দেওয়া হয় না, আমি সেটা কিভাবে চালাবো? 1। 2, নির্বাচন কমিশনকে বলছি, অনেক মেধাবী, অনেক জ্ঞান নিয়ে এসে বসছেন। আমি বলতে হয়, দুঃখে বলতেছি, সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন। সেই হিসাবে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, যদি আমি 8ই অগাস্ট 2025-24 থেকে ইউনূস সাহেবের মেয়াদ থেকে গুনি। আর ওনার নিয়োগই হয়েছে 21শে নভেম্বর 2024। তার তো কোনো রাইটই নেই ওই সংবিধান নিয়ে কথা বলার, ওই সংবিধান মোতাবেক নির্বাচন করার। নির্বাচন পোর্শনটা জাস্ট ফুল স্টপ, এটা থেমে আছে। আগে ডিসাইড করেন। আমার দুঃখ, 7 মাস ধরে বসে যখন আপনারা ডিসাইড করতে পারলেন না পরিষ্কারভাবে কোন সংবিধান মোতাবেক বা কোন আইন মোতাবেক আপনি নির্বাচন করতে যাচ্ছেন। আবার গণভোটের প্রশ্ন, কেউ কেউ বলে ডিসেন্টিং আছে, অমুক আছে, তমুক আছে, ইত্যাদি ইত্যাদি। আর ডিসেন্টিং ফিসেন্টিং আছে বইলেই তো আমরা গণভোটের প্রশ্নটা আসছে। 1। 2 আসেন, এই যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি কি? যে চুক্তি না মানলে কার্যকর করবেন কিভাবে, সেই ক্লজ নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে যে আপনার এই সনদ বাস্তবায়ন যদি না করি আমি, আপনি কিভাবে বাস্তবায়ন করাবেন? এখানে গ্যারান্টর কারা?
কাদের সামনে আপনি এগ্রিমেন্টটা করলেন? ইজ দেয়ার এনি ডকুমেন্টস? মাত্র 4টা লোকের মূল স্বাক্ষর এটাই। রাজনীতির যে বড় দুটো দল ছিল ওখানে, বড় ভাই মেজো ভাই, আর সেজো ভাই তো জানি নাই, এনসিপি সাহেবরা। আচ্ছা, এবার আপনি আসেন, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিতে ওই দিন মঞ্চে বসে যারা স্বাক্ষর করছে এরা নিশ্চয়ই জুলাই চেতনার পক্ষের শক্তি। আর যারা জান নাই তারা কি দিলে জুলাই চেতনার বিপক্ষের শক্তি? গোটা বাংলাদেশ এটা খাবে? কোনো শর্ত নেই, বিনা কন্ডিশন, যে কোনো উপায় তাদের স্বাক্ষর নেওয়া ছিল জরুরি। তারা যত তুচ্ছ, অথচ সেদিনই তাদের যার হাতে আর্টিফিশিয়াল হাত ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে। পরিষ্কার কি বার্তা দেয়? সো ইট ইজ নট সো ইজি। এবং আমার কাছে মনে হয় না এটা খুব সহজে যাবে। যদি যাইতো, কেন শুধু নির্বাচনের আলাপটা হচ্ছে না? কেন সেদিন স্বাক্ষরের পরেও এখন দফায় দফায় প্রধান উপদেষ্টার সাথে বসা হচ্ছে? কি কারণটা কি? নির্বাচনের ডেট দিছে, মানে মোটামুটি আইডিয়া দিছে, এখন তফসিল দিবে, নির্বাচন করেন। বসছেন কেন? আমি বুঝি না তো। আই এম শিওর অল দ্য পলিটিক্যাল পার্টিজ দে আর কনফিউজড যে ইলেকশনের পথটা খুবই অমসৃণ। মার্কা যে জোটবদ্ধভাবে নির্বাচন করলে এবার আলাদা প্রতীকে তাদেরকে নির্বাচন করতে হবে, মানে যার যার যে প্রতীক দলের সেই প্রতীকে নির্বাচন করতে হবে। এ বিষয়ে একটি আপত্তিও আজকে বিএনপির পক্ষ থেকে ইসিতে জানানো হয়েছে, একটি চিঠি দেওয়া হয়েছে। হারুন ভাই। জি, এখানে আসল বিষয়টা হচ্ছে যে বিএনপি যে কয়বার নির্বাচন করেছে, জাতীয় নির্বাচনের সময় সবচেয়ে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে যে স্ব নির্বাচনী এলাকায় যারা গুরুত্বপূর্ণ এবং নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসতে পারবে সেইভাবে প্রার্থীকে সাধারণত বিভিন্ন জরিপ করে পর্যালোচনা পূর্বক তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়। এবারও তাই হবে। বিভিন্ন আসনে কাদের অবস্থান কেমন এ আলোকে অলরেডি মোটামুটি গণমাধ্যমে যেটা আমি জানছি যে বিএনপির কোনো শীর্ষ জায়গা থেকে আমি এটা এখনও খবর পাইনি, তবে গণমাধ্যমে যেটা প্রচার হচ্ছে যে আগামী এক সপ্তাহের মধ্যে বা এই মাসের শেষ দিকে আপনার 200 মতো আসনে বিএনপির প্রার্থী ডিক্লেয়ার করবে। আমরা অপেক্ষা করি। আর 100 আসন আপাতত ডিক্লেয়ার করছে না, তার কারণে এখানে আমাদের শরিকদেরকে কোথায় কোনটা সিট দিবে সেই জন্য একটা দিয়ে রাখা হচ্ছে। সেটাও আপনার খুব অতি সত্ত্বর সেটাও হয়তো দিয়ে দিবে। এটি কি বিএনপির জন্য একটি কি মধুর সংকট বা চ্যালেঞ্জ? না না, এখানে কোনো সংকট না। অতীতে সবসময় যেটা হয়েছে যে আপনার যখন আওয়ামী লীগ বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তখন সাধারণত তফসিল ঘোষণার পর আপনার মনোনয়ন আমাদের বোর্ড আপনার মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফর্ম ছাড়া হয়েছে, আবেদন করেছে। তারপর একটা নির্ধারিত সময়ে বিভাগওয়ারি আপনার 1 থেকে শুরু করে 300 পর্যন্ত ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউর মাধ্যমে আপনার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু এবার যেহেতু এটি ব্যতিক্রম, এবার জামাত ইসলাম 6 মাস আগেই তাদের প্রার্থী 300 আসনে দিয়ে তারা মাঠে ঘুরে বেড়াচ্ছে, প্রচারণা চালাচ্ছে। আর আমাদের এখনও প্রার্থী ব্যাপারে চূড়ান্ত না করার ফলে আমাদের প্রায় প্রতিটি আসনই মনোনয়ন প্রত্যাশীরাই আপনার ব্যানার লাগাচ্ছে, পোস্টার লাগাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এনসিপির সঙ্গে কি কোনো আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে কি? আমার এই মুহূর্তে এটা নিয়ে কোনো তথ্য জানা নেই। গণমাধ্যমের খবর দেখলাম যে তাদেরকে 5টা বা 7টি আসন দেওয়ার মতন একটি আলোচনা এনসিপির নেতৃবৃন্দরা, যেটা আমিও গণমাধ্যমে দেখছি যে আলাপ আলোচনা করছে। এখন এনসিপি এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক, যে তারা তাদের তো যে কোনো একটা সাথে জোট হওয়ার কথা। বিএনপির সাথে যদি জোটে তারা কমফোর্ট ফিল করে যে আমরা এখানে থাকলেই নির্বাচনে বিজয়ী হব, প্লাস এখানে থাকলে আমাদের জুলাই আন্দোলনের যে উদ্দেশ্য লক্ষ্য সেখানে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো হবে। আপনার বিএনপির সঙ্গে আসলে আপনার কি মনে হয় আসলে তারা কয়টা আসন পেতে পারে? না, এটা দলের সিদ্ধান্তের প্রশ্ন। এটা তো আমি তো দলের নীতি নির্ধারক পর্যায়ে নাই। এখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এবং পার্টি স্ট্যান্ডিং কমিটি আছে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবে যে এখন যারা জোটে বর্তমান বিদ্যমান তাদেরকে কিছু সিট দেওয়ার সিদ্ধান্ত আছে, যে কোন এলাকায় কাকে কোথায় দিবে না দিবে এইটা। আর এই ক্ষেত্রে আবার নতুন আরপিওর মধ্যে যেটা সিদ্ধান্ত এসছে যে আপনার জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এটা নিয়ে বিএনপির আপত্তি কেন? বিএনপির আপত্তি কেন মানে বিএনপি আপত্তি করেছে, আমি যেটা আজকে আপনার কাছে শুনলাম যে তারা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে। বিএনপির আপত্তি থাকার কারণটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি বিগত সময় যত জোটের নির্বাচন হয়েছে, যত নির্বাচন হয়েছে সব সময় জোটের প্রার্থীরা মূল দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছে। শুধুমাত্র জামাতে ইসলাম গত 18 সালের নির্বাচনে তারা দাঁড়িপাল্লা বাদ দিয়ে তারা ধানের শীষে নির্বাচন করেছিল। তাছাড়া জামাত ইসলাম মোটামুটি 2001 সালের নির্বাচন তারা জোট করেছিল, 2008-এ করেছিল, তখন তারা তাদের প্রতীক নিয়েই নির্বাচন করেছে। কিন্তু 2018-তে তারা ধানের শীষ নির্বাচন করেছিল। তো যে কারণে এটা হয় কি যে আপনার অন্যান্য প্রতীকের মানুষের বাংলাদেশের মানে জাতীয় নির্বাচনে প্রতীক এবং ব্যক্তি ভেরি ইম্পর্টেন্ট। তো যে কারণে আপনার বিএনপির জায়গা থেকে হয়তো যে জোটের সিট যাদেরকে দেওয়া হবে
স্বাভাবিক কারণে তারা তাদের দলের যে প্রতীক সেটা ন্যাশনাল ইলেকশনে খুবই আপনার অপরিচিত প্রতীক বলা যায়। সেক্ষেত্রে তাদের জয়ের সম্ভাবনা কম, সেখানে জয়ের সম্ভাবনা হয়তো কম থাকতে পারে। ধানের শীষ থাকলে হয়তো ধানের শীষ দেখে ধানের শীষ হলে মানুষ ধানের শীষ কি ভোট দিবে, ওটা প্রার্থী কোন দলের এটা বিবেচনা নিবে না, মনে হয় যেটা বিএনপির প্রার্থী বা বিএনপি জোটেরই প্রার্থী, যে কারণে এখানে স্বাভাবিক কারণেই বিএনপি জায়গা থেকে হয়তো বলা হয়েছে যে এই ক্ষেত্রে জোটের প্রার্থীদেরকে একই প্রতীকে করতে চাইলে, যদি করতে চাই আপনার ওইটা অপশান আছে, আপনি আগেও ছিল যেটা অপশান যে আপনার জোটের প্রার্থী হলে নিজের নিজ দল নিজে প্রতীকও ভোট করতে পারেন, আবার জোটের যে কোনো প্রতীক নিয়ে আপনি নির্বাচন করতে পারেন। আমি মনে করি যে এই অপশানটা রাখা উচিত যে আপনার জোটের ক্ষেত্রে, আর জোট না হলে তো জোটে নির্বাচন করছে, আপনি যখন ইন্ডিভিজুয়াল নির্বাচন তখন তো আপনি আপনার প্রতীক নিয়ে ভোট করবেন, কিন্তু যখন জোটে যে জোটের ক্ষেত্রে আপনি বলছেন জোটের ক্ষেত্রে এই জায়গাটা শিথিল থাকা উচিত প্রধান দলের, মানে এই অপশনটা থাকা দরকার যে জোটের যদি তারা জোটের প্রতীক হিসাবে নির্বাচনের প্রার্থী হতে চায় এটা তাদের ইচ্ছা, আবার যদি তারা নিজের দলের প্রতীক নিয়ে ভোট করতে চায় এই অপশনটা রাখা উচিত, মানে আপনি বলছেন যে তাদের সিদ্ধান্ত। রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, এই ক্ষেত্রে কি আসলে মনে হয় না যে রাজনৈতিক দলগুলোর নিজস্ব স্বকীয়তা নষ্ট হয়? প্রথম কথা হলো যে আমরা একটা কথা কিন্তু প্রায়ই বলি, দেশের সাধারণ জনগণ যারা, তারা সংবিধান বোঝে না, তারা গণভোট বোঝে না, গণতন্ত্র বোঝে না, পিআর পদ্ধতি বোঝে না, আমরা সবাই কিন্তু তাই বলি। আমি যদি এর সাথে দ্বিমত করি, আজকাল গ্রামের মানুষ বা সাধারণ লোক এই জায়গাটায় নাই, মানে এই বিশ্বাসটা তাদের কাছে আছে, তারা বোঝে না। বোঝে মানুষ না, আমি বলছি বোঝে না কমন আমরা একটা কথা। এটার মানে হচ্ছেই যে অন্য দলের যাকে আপনি নমিনেশন দিবেন সে ভিন্ন দলের লোক, কিন্তু গোটা দেশের লোক জানবে এটা অমুক দলের প্রার্থী যদি সেই দলের প্রতীক সে ব্যবহার করে। নিজ দলেরটা বাদ দিয়ে, নিজের দলেরটা বাদ দিয়ে যদি ওনাদের দলেরটা ব্যবহার করে, ফর এক্সাম্পল হারুন ভাইদের বিএনপির দলেরটা, তখন গ্রামের লোক কিন্তু জানবে না, কারণ গ্রামের অত ব্যক্তিকে চেনে না, তার মানে মার্কায় ভোট দিল। আলটিমেটলি গ্রামের মানুষের সাথে প্রতারণা করা হইল যে তুমি তোমার দলের মার্কা দেখে ভোট দিলা, কিন্তু ব্যক্তি তোমার দলের নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। তো আপনি এই প্রহসনটা কেন করবেন? 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে যার যার প্রতীকে নির্বাচন করুক, তার পপুলারিটি আমরা দেখি। আপনারা তো বলে দিবেনই যে আমাদের ভোটগুলো ওখানে দিও, কেননা তারা নিশ্চিত না যে যদি বলি অমুক দলের মনোনীত প্রার্থী কিন্তু ওই দলের মনোগ্রাম তার নাই, ওই দলের ইয়েটা নাই, কিন্তু উনি, সেক্ষেত্রে তার ডুবে যাওয়ার সম্ভাবনা মোটামুটি 100%। কারণ আজও বলছি বাংলাদেশে দল প্রতীক ছাড়া ভোট দেয় না 99% ক্ষেত্রে। যদি তাই হইতো তাহলে যে ব্যক্তি 5 বার এমপি হয়েছেন এই জীবনে কোনো দল থেকে এবং 2 বার মন্ত্রী হয়েছেন কোনো দল থেকে, তাকে যদি জনপ্রিয় ধরা হয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তাকে দলবিহীন একবার নির্বাচন করতে বলুন। আপনি নিশ্চিত থাকেন 5 বার এমপি হয়েছে, 2 বার মন্ত্রী হয়েছে, সেও মেম্বার হওয়ার ভোট পাবে না। তার মানে আলটিমেটলি মার্কা। আর কিছু লোকরে আপনারা পকেটস্থ করার জন্যে, কারণ এরা হইল ছোট দল, অর্থাৎ সারা পিআর পদ্ধতিতেও যদি দাঁড়ায় এরা সারা দেশে 2 লাখ ভোট পাবে না, যা দিয়ে একটা আসন পেতে পারে। বাট দে আর পয়জনাস, বিকজ তারা পয়জনাস বলতেই তারা কথা বলে, মিডিয়ায় আসে এবং এদেরকে ব্যবহার করে, ইন্টারনালি বলেন এক্সটার্নালি বলেন, এই ভয়গুলো এড়ানোর জন্য, এই দোষগুলো এড়ানোর জন্য মুখ বন্ধ করার পদ্ধতি, যেটা গণতন্ত্রের নামে জাস্ট প্রতারণা। ইন্টারনালি এক্সটার্নালি ব্যবহার করে কারা কিভাবে? আপনি একটা দেশ তো এখন শুধু ইন্টারনাল বিষয় নিয়ে নাই, এক্সটার্নাল বিষয় আছে। গল্প করে তো লাভ নাই। আপনি এতটুকু একটা ভূখণ্ড, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এটা আপনার লোকেশনের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং আমরা কিছু বুঝি, সব কথা বলতে হয় না। ওই যে বিয়ে বাড়িতে যেমন আপনি বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবেন এদের ফ্যামিলি লাইফ কেমন। বাট যাচ্ছে, কিন্তু এই যাচ্ছে গাড়িতে কোনো কথা নাই, পুরো গাড়িতে যে গেল 40 মিনিট কোনো কথা নাই, অনুষ্ঠানে গিয়ে তো আবার হাসি দিচ্ছে, আবার অনুষ্ঠানে গিয়ে কথা বলতেছে। টোটালটা এই যে প্রহসন, আপনাকে একটা সত্যের জায়গায় আসতে হবে এবং এইগুলির ভিত্তি থেকেই বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এবার আসেন, আপনি যেটা বললেন, আমি বলি যে 200 আসন সবুজ সংকেত দিছে, আর এই যে 100 আসন, এই 100 আসন দিচ্ছেন না কেন? ওখানেই ধরেন রাজনৈতিক অনুকম্পা চাওয়ার জন্য যারা বসে আছে তাদের জন্য রাখছে। যদি দলীয় নমিনেশন প্রতীক ছাড়া এরা দাঁড়ায়, মনে করেন ওনারা যাদেরকে নিবে ওনাদের দলের প্রতীক ছাড়া যদি তারা দাঁড়ায়, আপনি নিশ্চিত থাকেন 100 ভাগ ফেল করবে। 1, 2, প্রতীক দিয়ে যদি দাঁড়ায়
ওখানে যারা কোয়ালিফাইড লোক আছে, বিএনপির মতো বড় দলে 3-4টা ব্যক্তি কোয়ালিফাইড, গল্প করে লাভ নাই। 5-6 আছে, অনেক জায়গায় 7 জন আছে, মিনিমাম 3 জন। এমন কোনো জায়গা নাই যেখানে মিনিমাম 3 জন নাই। তো আপনি যত কথাই বলেন যে এটা ওরা মেনে নেবে না, ওরা মেনে নেবে ওই বিয়ে বাড়িতে যাওয়ার মতো, বুকে পাথর বেঁধে মেনে নেবে। আচ্ছা, মেনে নিবে না, মেনে না নিলে কি হবে? যেখানে তৃতীয় ব্যক্তি রাজ্জাকেরই যদি এসে দাঁড়ায় যায় একবার, এবং সে যদি একবার এমপি হয়ে যায়, তাহলে এদের ভিত্তি প্রত্যয়, কারণ একবার এমপি হলে যে টাকা রোজগার করবে সেই টাকা আবার এদের পিছনে ব্যয় করবে, একটা ভিত্তি তৈরি হয়ে যাবে। সুতরাং ওরা ওই ভিত্তিটা করতে দেবে না, নিজের দলের লোকই অপোজ করবে 1 নম্বর। আর যদি অপোজ করে ফেলে সেখানে তৃতীয় শক্তি বেরোয় আসবে, কোনো সন্দেহ নাই। সুতরাং এটা তাদের জন্য ঝুঁকি আছে। আর জামাতের কথা যেটা বললো, আমি এই কমেন্ট পাবেন আপনি, আমি জামাতের লোক, আলোচনাও মানুষ শুনতে চায় না। আর জামাত 3 মাস আগে বললো যে প্রার্থী দিয়ে দিছে, তাহলে ইটস এ ডিসিপ্লিন ফোর্স। কেন বলি আমি, ইতিমধ্যে আপনি শুনছেন যে যাদেরকে বিএনপি বহিষ্কার করছে তাদের অনেককে কিন্তু আবার ক্ষমা করে দিছে। সেটা কি আপনি শুনেছেন? অলরেডি পত্রিকায় আসছে। এই ক্ষমা করেছে কেন? তার মানে নিয়ন্ত্রণের বাইরে। এখন ক্ষমা না করলে আরও ডিস্টার্বিং হতে পারে। সুতরাং এটা আমার কাছে মনে হয়, তো এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন, অনেক কিছু আপনাকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, নির্বাচনের পথ মসৃণ নয়। কেন নয়? আপনি এনসিপির 7-8টা সিট দিবেন, সারফেসে কয়েকটা লোক দেখছেন, উপরে হাসনাত আবদুল্লাহ, তো সার্জিস আলম, এদের নাম আমরা বলতে পারি, কারণ কি এরা ছোট মানুষ বয়সে, আমি তাদেরকে নাবালক বলে তিরস্কার করছি না। ওরা ভাববে যে রাজ্জাকি ভাই সমালোচনা করতেছে, করুক। আপনি সারফেসেরই কয়টা লোকের কয়টা সিট দিবেন। আপনি কি মনে করেন এই কয়টা লোকই এনসিপি? এনসিপি রাজনীতিতে ভোট নাই, এনসিপি দল হিসেবে দুর্বল, কিন্তু এনসিপি আন্দোলনের জন্য বড় শক্ত প্রতিদ্বন্দ্বী। এটা মাথায় রাখতে হবে। জি, রাজ্জাকি ভাই হাসনাত আবদুল্লাহর কথা বলছিলেন, সার্জিস আলমের কথা বলছিলাম। আমি হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য তুলে ধরতে চাই আরুণ ভাইয়ের কাছে আলোচনা যাবার আগে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক ভাগাভাগি করছে, এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে 2টি দল। এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না। তিনি বলেন, আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। তিনি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আজমির হাত ধরে অনুরোধ করেছেন, আবার ষড়যন্ত্র হলে আমরা বসে থাকব না, আমাদের উপর ট্যাঙ্ক চালিয়ে দমানো যাবে না। 2টি বিষয় নিয়ে কথা বলেছেন। সচিবালয়ে 2টি দল দখলের কথা বলেছেন, আর একটি ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলেছেন। আবুল হাসনাত নাকি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিসেরা তো ধরেন যে বিভিন্ন সময় বিভিন্ন কথা যত সহজে বলা যায়, আমাদের জায়গা থেকে তো আমার এতটা বলা সহজ না। ঠিক আছে না? প্রশাসনে যে এখন পুনর্গঠন বলেন বা পদায়ন বলেন বা পজিশন বলেন, এসব জায়গায় মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিএনপি জামাত সমর্থিত লোকেরাই কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে। কিছু ব্যতিক্রম হচ্ছে। আগে বর্তমান যারা কর্মরত তারা তো আপনার বিগত 15-16 বছর যে ফ্যাসিবাদী শাসক ছিল, ওই সময়ের এই লোকগুলোই তো ছিল। তো সুতরাং এখান থেকে ঢালাও এভাবে বলা, এটা স্পেসিফিক বললে ভালো হতো। তার কারণ যে লোকগুলো যাচ্ছে অহেতুক তাদেরকে বিতর্কিত করে দেওয়া হবে। কারণ বিগত 8ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার 64টা জেলা নতুন ডিসি নিয়োগ দিয়েছিল, এবং এই ডিসি নিয়োগ দিয়ে ডিসিদের ব্যাপারেও অনেকেই অনেক অভিযোগ আপত্তি ছিল। কিন্তু আপনার এই ডিসিগুলো তো আপনার 1.5 বছর মানে মোটামুটি 12-14 মাস কাজ করে আসলো। এর মধ্যে যাদের এলাকায় যারা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারাকে প্রত্যাহার করেছে। সামনে নির্বাচনের পূর্বে সকল জেলারই ডিসি পরিবর্তন হবে, সকল জেলার পরিবর্তন হবে। এখন এইটা আপনি যদি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে যান যে এই কর্মকর্তাগুলো আচ্ছা কোন দলের আনুগত্য করেছে বা অনুষ্ঠান, তাহলে দেখা যাবে যে হয়তো বিএনপি বা জামাত বা আপনার আওয়ামী লীগও পাবেন এর মধ্যে। তাদের মধ্যে দেখা যাবে যে এরা নিরপেক্ষ, এরা বিগত সময়ে সেরকম কোনো এর সাথে জড়িত ছিল না। সুতরাং আপনাকে তো প্রশাসনের লোক তো আপনাকে হঠাৎ করে আপনি তৈরি করতে পারবেন না। আপনার বাংলাদেশে যত আপনি নিয়োগ হোক, এখনও যেগুলো নিয়োগ হবে কেউ না কোনো দলের তারা সদস্য সম্পৃক্ত, কেউ সমর্থক, এর বাইরে তো আপনি লোক পাবেন না। সুতরাং এটা একটা ঢালা অভিযোগ করাটা ঠিক না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যখন কোনো নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব নেবে, সবসময় দলীয়করণের অভিযোগ আনা হয়, আমি এটাকে দোষের মনে করি না। আপনি আমেরিকার সরকার পরিবর্তন হওয়ার পর যখন আপনার রিপাবলিকান আসে বা ডেমোক্র্যাট আসে, তখন দেখবেন যে সারা পৃথিবীতে তাদের যে অ্যাম্বাসেডার বিভিন্ন দেশের নিয়োগ থাকে, সেটা মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন অ্যাম্বাসেডার নিয়োগ দেয় তাদের মানে লোক, তাদের দেশের গোটা প্রশাসনিক কাঠামো রদবদল হয়। স্বাভাবিক, কারণ আপনার তো কাজ করতে হবে।
আপনি ব্যুরোক্রেসির মধ্যে ডেপুটি সেক্রেটারির সংখ্যা ধরেন যে 1000, তো এর মধ্যে মাত্র 64 জন ডেপুটি কমিশনার হবে। তো এইখানে প্রশাসনের ওই যে আপনার যাচাই বাছাই কমিটি নেই, কী কমিটি আছে, সেই কমিটির মধ্যে দিয়ে একটা ফিট লিস্ট তৈরি করা হয়, ফিট লিস্টের মধ্য দিয়ে আপনার নিয়োগ দেওয়া হয়। না তো ডেপুটি সেক্রেটারি তো সবাইকে আপনার দিতে পারতো। এদের মধ্যে প্রশাসনে মাঠ পর্যায়ে কাজের জন্য কেউ উপযুক্ত। ডেপুটি কমিশনারদের কিন্তু একরকম বলা যায় 24 ঘন্টার মধ্যে আর 12-14 ঘন্টা কাজ করা লাগে, অক্লান্ত পরিশ্রম করা লাগে। হ্যাঁ, ঠিক আছে না? অন্যান্য ডেপুটি সেক্রেটারি সচিবালয়ে যান, নিজে ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, অত কাজের চাপও নাই। তো সুতরাং এগুলো অভিযোগ, তারপর সেনাবাহিনীর ব্যাপারেও যে অভিযোগগুলো আছে, সেনাবাহিনীকে বিতর্কিত করা ঠিক হবে না। সেনাবাহিনীর মধ্যে বিগত 15 বছর তো স্বাভাবিক কারণে এতগুলো অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসছে, আপনার ট্রাইব্যুনালে তাদেরকে হাজির হওয়া হয়েছে, জেলখানায় পাঠানো হয়েছে। সুতরাং এখানে বুঝতে হবে যে সেনাবাহিনীর মধ্যে যখন রদবদল হয় তখন অনেক সেনা অফিসার কর্মকর্তা কিন্তু আপনার পদচ্যুত হয়, চাকরিচ্যুত হয়, অতীতে সবসময় হয়েছে। সুতরাং আগামী দিনে নতুন সরকার আসলেও দেখবেন যে সেনাবাহিনীর মধ্যে বিগত সময়ের তাদের আমলনামা অনুসন্ধান করা হবে, যে বিগত সময়ের তাদের আমলনামার কর্মকাণ্ডের মধ্যে কারা কীভাবে কী করেছে না করেছে। আর সবচেয়ে আমাদের দেশে যেটা বড় সমস্যা, আগেও বলেছি, যে সকল প্রতিষ্ঠান